ফার্স্ট সামেটিভে তো তুই সব পারবি, মাধ্যমিকের জন্য তুই একদম স্ট্রং ভাবে রেডি হয়ে গেছিস। তোকে আমি এই জায়গাগুলোকে দেখাবো যে যেটা দেখে মনে হয় ওটা অতটা কঠিন নয়। ফিজিক্যাল সায়েন্স তুই এইভাবে কাঁপিয়ে দিবি রে, যা করাবো তার বাইরে একটা চিন্তি প্রশ্ন দেবে না। যখন ছোট করছি তখন এই কিউ বিন্দু আর ও বিন্দু দেখ তো কাছাকাছি আসছে। অ্যাকচুয়াল প্রমাণটা এই 1 লাইন 2 লাইন 3 লাইনের শেষ। 100% কমন দিয়ে মাধ্যমিক 2026 কাঁপিয়ে দেওয়ার পর আমরা এবার 2027-এর দিকে যাত্রা শুরু করে দিয়েছি। আমি অলরেডি তোদেরকে কিছুদিন আগে ফার্স্ট সামেটিভ ফিজিক্যাল সায়েন্সের রোড ম্যাপ এবং স্টাডি প্ল্যান দিয়ে দিয়েছি। সেই অনুযায়ী আমাদের ওয়ান শর্ট রিভিশনস গুলো চলছে। দেখবি আমরা অলরেডি গ্যাসের আচরণের রিভিশন করে ফেলেছি এবং তোরা প্রত্যেকেই জানিস ওই চ্যাপ্টারটা কত ডিটেলে তোদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। আমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচের প্রথম ক্লাসটাও তোদের কাছে দিয়েছিলাম, তোরা সেটাও রেডি করে নিয়েছিস। এইবার কথা মতো তোদের প্রত্যেকের সাজেশন নিয়ে আলো চ্যাপ্টারের ওয়ান শট চলে এসেছে তোদের জন্য। আমি এইটুকু আশা করতে পারবো এই ক্লাসটা যদি তুই পুরো করে নিস, আলো চ্যাপ্টার তোর হাতের মুঠোয় চলে আসবে। মনে রাখবি আলো থেকে মাধ্যমিকে 12 নাম্বার আসে, যেটাকে ভালো করে না করলে তোর মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স অন্ধকার হয়ে যেতে পারে। সেই কারণে সবাই খুব মন দিয়ে ফার্স্ট সামেটিভের জন্য আমাদের আলোর ওয়ান শটটা ভালো করে নে। দেখ ভাই, আমি বারবার একটা কথা বলি, প্রচলিত ফিজিক্যাল সায়েন্সের পদ্ধতির বাইরে কি অ্যাডভেঞ্চার একাডেমি তোকে করায়। সেই কারণে এই ওয়ান শটটার মধ্যে তুই এমন কিছু পদ্ধতি দেখতে পারবি যেটা হয়তো তুই অন্য কোথাও দেখিসনি। তাই প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবি, আমি তোকে অ্যাসিওর করতে পারি তুই ভৌত বিজ্ঞানের প্রেমে পড়ে যাবি। চল আর বেশি কথা নয়, ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল ভাই, নতুন ভাবে ফিজিক্যাল সায়েন্সকে চেনা যাক। আমাদের ফার্স্ট সামেটিভের মোটামুটি যে কটা চ্যাপ্টার আছে আমরা প্রত্যেকটারই ওয়ান শট রিভিশন অথবা কুইক রিক্যাপ করব। তারপরে আমরা সিক্রেট কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করতে শুরু করব, যেটাকে আমি সুপার মক নাম দিয়ে থাকি, যেগুলোর বাইরে তোর মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সে ফার্স্ট সামেটিভে কিচ্ছু আসবে না, সব চলে আসবে ওখান থেকে। আমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচে পুরো সিলেবাস কমপ্লিট করে দিয়েছি। আমরা ইউটিউবের মধ্যে এবার প্র্যাকটিস করতে থাকবো। তোরা যারা ইউটিউবে পড়ছিস তারাও প্র্যাকটিস গুলোকে করতে থাক ভাই। প্রথমেই দেখ, দর্পণের ধারণা আছে। আমি একদম সময় নষ্ট করবো না, একদম ফালতু কথা বলবো না। আমাকে প্রথমে তোরা বল, তোরা কি দর্পণ চিনিস? এই প্রশ্নটা যদি আমি মেজরিটি ছেলেমেয়েদের সামনে রাখি, মোস্ট অফ দ্য ছেলেমেয়ে বলবে হ্যাঁ দাদা আমরা তো চিনি, কিন্তু যখন ইমপ্লিমেন্ট করার কথা আসবে সে বুঝতেই পারবে না কোনটা কোন দর্পণ। এটা আমরা প্রত্যেক বছর দেখি। আমরা প্রত্যেকটা ছেলেমেয়েকে স্টাডি করার পর এই বিষয়টা বুঝতে পারি যে তাদেরকে দর্পণ চেনানোর সময় একটা খুব ভুল পদ্ধতির সাহায্য নেওয়া হয়। আমি তোকে দর্পণ চেনাচ্ছি, দেখ তুই আমার পেটটা দেখতে পাচ্ছিস, কি জানি দেখতে পাচ্ছিস কিনা। আমি একটু ভাই মোটা সোটা মানুষ, মানে আমার পেটটা সামনের দিকে বেরিয়ে আছে। তো ইউজুয়ালি কিছুক্ষণের জন্য তুই ভেবে নে যে আমি মোটা হয়েছি মানে আমার উন্নতি ঘটেছে, আমি বেশি বেশি করে খাচ্ছি। কিছুক্ষণের জন্য ভেবে নে, এটা সত্যি নয় বাট তাও ভেবে নে আমি মোটা হয়েছি মানে আমার উন্নতি ঘটেছে। উন্নতি ঘটেছে বলে আমার পেটটা সামনের দিকে বেরিয়ে আছে। আর উন্নতি মানেই উত্তল। তার মানে দাদা, যে দর্পণ এরকম ভাবে ঠেলে সামনের দিকে বেরিয়ে থাকবে, দর্পণের একটা দিকে কাঁটা দেওয়া থাকে, মানে সেই দিক থেকে আমরা দেখতে পাই না, তার উল্টো দিক থেকে আমাদেরকে দেখতে হয়, তার উল্টো দিক থেকে আলোক রশ্মিগুলো আসে। দাদা, যে দিক থেকে আলোক রশ্মিগুলো আসছে, আলোক রশ্মিগুলো এসে যে তলটাকে দেখছে সেই তলটা বাইরের দিকে ঠেলে বেরিয়ে আছে, তার মানে সেই তলটার উন্নতি ঘটেছে, মানে সেটা উত্তল। আর দাদা তাহলে এই যে দর্পণটা তুমি দেখতে পাচ্ছ সেটাও একটা উত্তল দর্পণ। আমি বললাম একদম। আচ্ছা ধর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, একটা মানুষকে দেখছিস তার পেটটা এমনি করে ভেতরের দিকে ঢুকে রয়েছে, মানে তুই দেখছিস এদিক থেকে, দেখছিস তার পেটটা এমনি করে ভেতরের দিকে ঢুকে রয়েছে, মানে সে বহুদিন কিছু খায়নি। ধর তুই একটা কুকুরকে দেখতে পাচ্ছিস, কুকুরটাকে তুই দেখছিস একদম রুগ্ন, তার পেটটা একদম ঢুকে রয়েছে, তার মানে তুই কি ভাবছিস? সেই কুকুরটা অবনতি ফেজের মধ্যে চলছে, সেই কুকুরটা খাওয়া দাওয়া করছে না, আর তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনই ধর আলোক রশ্মি আসছে, এসে এমন একটা দর্পণের মধ্যে পড়লো যে দর্পণটা এমনি করে ভেতরের দিকে ঢুকে রয়েছে। ভেতরের দিকে ঢুকে রয়েছে মানে তার দাদা অবনতি হয়েছে। আর অবনতির সঙ্গে জড়িত যে দর্পণ তাকে আমরা বলি অবতল দর্পণ। তার মানে দাদা অবশ্যই এই যে দর্পণটা রয়েছে, যার প্রতিফলক তলটা এমনি ভেতরের দিকে ঢুকে রয়েছে, সেটা অবতল দর্পণ। আর এই যে দর্পণটা রয়েছে, যার প্রতিফলক তলটা বাইরের দিকে ঠেলে বেরিয়ে আছে আমার ঘড়ির মতো, সেটা উন্নতি ঘটেছে, মানে উত্তল দর্পণ। আমি বললাম একদম। তার মানে তোর কাছে এখন উত্তল আর অবতল ফেজটা একদম ক্লিয়ার ভাই, একদম ক্লিয়ার। উন্নতি মানে উত্তল, অবনতি মানে অবতল। এবার অনেকে চামচের এক্সাম্পল দিয়ে তোকে দর্পণ বোঝানোর চেষ্টা করে। এই এক্সাম্পলটা যদি মনে রাখিস
তুই ওই চামচটা নিজেই করে দিবি ভাই। এবার তুই একটা চামচকে দেখ, চামচের তুই একটা জায়গা দেখতে পাস যেটা দিয়ে তুই জিনিসটাকে তুলিস, নিয়ে তুই মুখের মধ্যে ঢোকাস, ওই যে জায়গাটা যেটার মধ্যে তোর ধর এই স্যুপটা রয়েছে, সেই জায়গাটা কি ভেতরের দিকে ঢুকে রয়েছে, এই জায়গাটা এমনি ভেতরের দিকে ঢুকে রয়েছে। তার মানে দাদা আমি যদি ওপর থেকে দেখি তখন আমি দেখবো ওই জায়গাটা ভেতরের দিকে ঢুকে রয়েছে, মানে ওটা অবতল, ওর অবনতি ঘটেছে। এবার যদি আমি চামচটাকে উল্টে দিই, আমি দেখবো জায়গাটা এমনি বাইরের দিকে ঠেলে বেরিয়ে আছে। আমি যেদিক থেকে দেখছি সেটা ম্যাটার করে। আমি দেখছি বাইরের দিকে ঠেলে বেরিয়ে আছে, তার মানে উন্নতি ঘটেছে। দাদা তোমার ভুঁড়ির মতো, একদম। তার মানে এটা কি তল? উত্তল। পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। দর্পণ চিনে ফেলেছিস ভাই, আর একটু সময় নষ্ট নয়, চল পরের গুলোতে যাই। দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, মুখ্য ফোকাস। দেখ তোরা প্রত্যেকেই একটু আগেই আমার কাছে দর্পণের ছোট্ট ছোট্ট কিছু ব্যাপার শিখলি। আমি যদি তোকে একটুখানি জিজ্ঞাসা করি, আচ্ছা বলতো এই যে তুই দর্পণটা দেখছিস তার মধ্যে অ্যাকচুয়ালি আলোর কি ঘটে? তুই বলবি দাদা এটা খুব সোজা প্রশ্ন তুমি করে ফেললে। দর্পণে ধরো কোনো একটা দিকে তুমি এরকম করে কাঁটা দিয়ে দাও, মানে এই দিকটাতে প্রলেপ লাগানো আছে, আমাকে এই দিক থেকে দেখতে হবে। তোরা যখন বাড়িতে আয়না দেখিস তো আয়নার পেছন দিকটায় একদম পুরো সিল করা থাকে, ওইটাকে ওই কাঁটা কাটা 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 দিয়ে আমরা দেখাচ্ছি যে পেছন দিকটা থেকে কিছু দেখা যাবে না, আমাদের যা দেখতে হবে এই সামনের দিকটা থেকে দেখতে হবে। তাহলে তুইও বল, তুই যখন সামনের দিক থেকে দেখছিস কি দেখতে পাচ্ছিস? ওর পেটটা ভেতরের দিকে ঢুকে রয়েছে, তার মানে এটা একটা অবতল দর্পণ। একদম দাদা। আচ্ছা তুই আবার একটা কথা বলে দেখাতো, আমি যদি তোকে এখন প্রশ্ন করি যে ধর এখান থেকে একটা আলোক রশ্মি এরকম ভাবে দর্পণের মধ্যে এসে যদি পড়ে, সেটা কি আর পার হয়ে যাবে? হবে না। সেটা দাদা আবার এইরকম ভাবে যেখান থেকে এসেছিল সেই মাধ্যমেই ফিরে যাবে। বললাম হ্যাঁ। এই ঘটনাটাকে কি বলে রে? দাদা এইটাকে তো প্রতিফলন বলা হয়ে থাকে না? আমি বললাম একদম ভাই। মানে যেদিক থেকে আলোক রশ্মি আসছে, এই সাইড থেকে আলোক রশ্মি আসছে, আসার পরে দর্পণের মধ্যে প্রতিফলিত হলো, হয়ে সে আবার আগের মাধ্যমেই ফিরে চলে গেল। এই যে সিচুয়েশনটা, এই যে ফেনোমেনাটা, এটা কেবলমাত্র তুই দর্পণের ক্ষেত্রেই দেখতে পাচ্ছিস। এই জন্যই আমরা বলে থাকি দর্পণের মধ্যে কি ঘটনা ঘটে? প্রতিফলন ঘটে। এবং যেই জায়গাটাতে প্রতিফলনটা ঘটলো, যেই জায়গাটায় আলোক রশ্মিটা এসে পড়লো, এই যে পুরো সারফেসটা, দর্পণের এই সারফেসটাকে বলা হয় প্রতিফলক তল। কারণ ওই তলটার মধ্যে এসে আলোক রশ্মিটা পড়ে প্রতিফলিত হচ্ছে। একদম ক্লিয়ার? এইবার আস্তে আস্তে প্রত্যেকটা অংশ শিখতে থাক ভাই। আমি যদি এমনি করে একটা সরল রেখা টানি, সরল রেখা বলবো না, রেখাংশ টানি, এই রেখাংশটাকে বলা হয় একটা দর্পণের প্রধান অক্ষ। এবার এই জিনিসটা জেনে নে, এই প্রধান অক্ষ প্রতিফলক তলের এই যে বিন্দুটাতে ছেদ করলো, সেটা হচ্ছে দর্পণের একদম সেন্টার পয়েন্ট, যেটাকে আমরা মেরু বলে থাকি কোনো একটা দর্পণের। খুব ভালো করে যদি তুই দেখিস, তুই দেখতে পাবি যে এই দর্পণটাকে কমপ্লিট করা যাচ্ছে, কমপ্লিট করে এটাকে একটা গোলক, বা তুই এখানে 2D তে দেখছিস, তোর মনে হচ্ছে এটা বৃত্তের আকার দেওয়া যাচ্ছে। আমি আঁকা খুব বাজে আমার আঁকা, কিন্তু ভেবেন এটা পুরো একদম কমপ্লিট, একদম ফুল তৈরি করা আছে, আমার বেঁকে গেছে গোলক বা বৃত্ত যেটাই এঁকেছি। তো দাদা এই যে বৃত্ত বা এই যে গোলকটা তুমি আঁকছো, সেটার একটা কেন্দ্র আছে তো? আমি বললাম হ্যাঁ কেন্দ্র আছে। জানো তো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রটাকে বলা হয় তার বক্রতা কেন্দ্র। আচ্ছা, তার মানে এই যে পয়েন্টটাকে আমি এখানে ড্র করলাম, এটাই আমার বক্রতা কেন্দ্র? আমি বললাম একদম দাদা। আচ্ছা জানিস তো এই যে মেরু রয়েছে, এই মেরু থেকে এই বক্রতা কেন্দ্র পর্যন্ত একটা ডিস্টেন্স আছে ভাই, আমি দেখতে পাচ্ছি এটা একটা দূরত্ব আছে। হ্যাঁ দাদা, এই দূরত্বটার একটা নাম তো থাকবে? একদম আছে। এই দূরত্বটাকে বলা হয় আর, আর এই আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। দাদা ব্যাসার্ধ কথাটা কেন এলো? আমি বললাম ভাই তুই একটু চিন্তা করে দেখ না, তুই যখন বৃত্ত আঁকতিস, বৃত্তের পরিধি থেকে তার কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স, এটাই তো তার ব্যাসার্ধ রে ভাই, এটাই তো তার ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের ভুলটা কোথায়? আমরা এইটাকে ধরছি একটা গোলকের অংশ, তুই 2D সারফেসে দেখতে পাচ্ছিস একটা বৃত্তের অংশ, এই বৃত্তের একটা কেন্দ্র আছে যেটাকে তার বক্রতা কেন্দ্র তুই বলছিস। মেরু থেকে শুরু করে বক্রতা কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স, মানে এই তো পরিধি থেকে শুরু করে বক্রতা কেন্দ্র, তাহলে এই ডিস্টেন্সটাই তো তোর ব্যাসার্ধ, এবং ওটাকেই আমরা বলছি বক্রতা ব্যাসার্ধ। আরে গল্প শেষ রে ভাই। তার মানে দাদা মেরু হয়ে গেছে, বক্রতা কেন্দ্র হয়ে গেছে, বক্রতা ব্যাসার্ধ হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ। আরেকটা জিনিস শিখে নে, একটা টার্ম শিখে নে ভাই। ধর আমি এই যে প্রান্তটা আছে দর্পণের আর এই প্রান্তটা আছে দর্পণের, এই দুটোকে আমরা যুক্ত করছি, এই যে ডিস্টেন্সটা তুই পাচ্ছিস এইটাকে বলা হয় উন্মেষ।
যদি আমরা দর্পণটাকে এমনি করে বাঁকিয়ে দিই, যদি আমি এমনি করে দর্পণটাকে চেপে দিই দুদিক থেকে ধরে, তাহলে যে জিনিসটা কমে যাচ্ছে, যে জিনিসটা কমছে মানে মানে এই যে দুটো যে পয়েন্ট ছিল, এই যে দর্পণে যে দুখানা পয়েন্ট ছিল, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল, চেপে দেওয়ার ফলে সেই ডিস্টেন্সটা কমছে। তার মানে আমি বলতে পারি উন্মেষটা ছোট হচ্ছে। আবার যদি আমি দর্পণটাকে একটু খুলে দিই, তাহলে এই ডিস্টেন্সটা দাদা বেড়ে গেল, তখন আমি বলতে পারি উন্মেষটা বড় হয়ে গেল। একদম পরিষ্কার। ওকে, এইবার চল, মোটামুটি তোরা একটুখানি ম্যাচিওর হয়ে গেছিস, তোরা একটু দর্পণ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছিস। এবার আমি তোকে একটুখানি আমার বাজে আঁকা দিয়ে দর্পণের আরো কয়েকটা সুন্দর সুন্দর ফেনোমেনা তোকে শিখিয়ে দেওয়া যাবে। চল ভাই, এবার তোকে মুখ্য ফোকাস একটু দেখাই। ধর এমনি প্রধান অক্ষ এঁকেছি, এবার এই প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরাল মানে বুঝিস তো, যারা কখনো কাউকে ছেদ করে না, এমনি রেল লাইনের মতো একে অপরের সঙ্গে চলতে থাকে, একদম স্ট্রেট চলতে থাকে, কিন্তু কাউকে ছেদ করে না, সেমনি এই প্রধান অক্ষটা যেটা রয়েছে, সেই প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এলো, এসে দর্পণের মধ্যে পড়লো। দাদা আলোক রশ্মিটা এই দিক থেকে ওই দিকে গেছে না ওই দিক থেকে এদিকে এসছে? আমি বললাম সেইটা বোঝানোর জন্য তোকে একটা অ্যারো ইউজ করতে হবে। যেই মাত্র তুই অ্যারোটা দিয়ে দিলি, এটা পরিষ্কার হয়ে গেল যে আলোক রশ্মিটা ওই দিক থেকে দর্পণের মধ্যে এসে পড়েছে। এবার তুই আমাকে বল, তুই এই দর্পণটাকে দেখে কি বুঝতে পারছিস? দাদা আলোটা এদিক থেকে আসছে, এসে আমি দেখতে পাচ্ছি এই দর্পণটা পেটটা ভেতরের দিকে ঢুকে রয়েছে। তার মানে দাদা এর অবনতি হয়েছে, আর অবনতি হয়েছে মানে এটা একটা অবতল দর্পণ। আমি বললাম একদম। দাদা আমরা তো পড়েছি যে অবতল দর্পণ হচ্ছে অভিসারী দর্পণ। তার মানে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে, তাহলে সেইটা দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পরে এরকম ভাবে একটা বিন্দুর ওপর গিয়ে মিলিত হবে প্রধান অক্ষের ওপর। আমি বললাম একদম। দাদা এটাকে অভিসারী তাহলে কেন বলছে? আমি বললাম তুই দুটো আলোক রশ্মিকে নিয়ে আয় না রে ভাই। যখন দুটো আলোক রশ্মি একটা ওপরে আর একটা নিচে থেকে এলো, এটাও দেখবি প্রতিফলিত হওয়ার পর এই বিন্দুটার মধ্যেই যাবে। অভিসার শব্দের অর্থ হচ্ছে মিলন। যেহেতু দুটো আলোক রশ্মিকে এই দর্পণটা প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিয়ে দিল, সেই জন্য এই দর্পণটাকে আমরা বলে থাকি অভিসারী দর্পণ। অভিসার কথাটা মানেই তুই যেখানে অভিসার দেখতে পাবি সেখানেই মনে রাখবি আলোক রশ্মিগুলো কোথাও না কোথাও গিয়ে মিলিত হবে। এখানে কোথায় মিলিত হয়েছে? প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। যে কোনো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসুক, আজকে ধর আরো আলোক রশ্মি আসছে, ধর আমি বললাম এই একটা আলোক রশ্মি এসছে, এই একটা আলোক রশ্মি এসছে, এই একটা আলোক রশ্মি এসছে, এই একটা আলোক রশ্মি এসছে। প্রত্যেকটা আলোক রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর এই একটাই বিন্দু দিয়ে যাবে। যে কোনো আলোক রশ্মি সেটা প্রধান অক্ষের সমান্তরালে এলেই এই একটা বিন্দুর মধ্যে গিয়ে মিলিত হবে, এবং এই বিন্দুটাকে আমরা বলে থাকি সেই দর্পণটার মুখ্য ফোকাস। আমি আশা করব প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার। এবং যেহেতু দাদা, যেহেতু অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর এই বিন্দুটাতে মিলিত হচ্ছে, মানে যেহেতু অভিসার ঘটছে, ওই জন্যই দর্পণটাকে, অবতল দর্পণটাকে আমরা অভিসারী দর্পণ বলে থাকি। আমি বললাম একদম। আচ্ছা দাদা, যদি উত্তল দর্পণের ক্ষেত্রে এই সিচুয়েশনটা আমরা অঙ্কন করতে চাই, তখন কি দেখবো? আমি বললাম তুই একেই দেখ। ধর এটা একটা উত্তল দর্পণ আমি এঁকেছি। এবার দাদা উত্তল দর্পণের আমি একটা প্রধান অক্ষ এঁকে দিই। আমি বললাম এঁকে দাও। এবার তুমি ধরো আমি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি পাঠাচ্ছি, এই একটা আলোক রশ্মি পাঠালাম, এই একটা আলোক রশ্মি পাঠালাম, তাহলে এরা এমনি করে তো দাদা মিলিত হবে না, যেমনি আগের বারে হচ্ছিল এইভাবে তো দাদা মিলিত হবে না। না, এইভাবে মিলিত তো হবে না। যদি এইভাবে মিলিত হয়ে যেত তাহলে তো এটাও অভিসারী দর্পণ হয়ে যেত রে ভাই। এটা তো অভিসারী দর্পণ নয়, এটা তো অপসারী দর্পণ। দাদা অপসার কথাটার মানে, অপসার মানে ছড়িয়ে পড়া। তার মানে দাদা এই যে এমনি এসেছে প্রতিফলনের পরে ছড়িয়ে যাবে এরকম করে। আমি বললাম একদম। দিস ইজ ওয়াই দিস দর্পণ, দিস উত্তল দর্পণ ইজ নোন অ্যাজ অপসারী দর্পণ। এখানে যে আলোক রশ্মিটা আসছে প্রধান অক্ষের সমান্তরালে, সেটা এরকম ভাবে দর্পণের মাধ্যমে প্রতিফলিত হয়ে একই মাধ্যমে ফিরে যাচ্ছে, প্রতিফলন তো ঘটছে, কিন্তু সেটা দেখ ছড়িয়ে পড়ছে। এবার দাদা তাহলে যদি এটা ছড়িয়েই পড়ে, তাহলে এর মুখ্য ফোকাস আমরা পাবো কোত্থেকে? এর তো তাহলে মুখ্য ফোকাসই নেই। কেন? কারণ দাদা মুখ্য ফোকাস যদি করতে হয় তাহলে তো প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হতে হবে। এখানে তো প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিতই হচ্ছে না, তাহলে মুখ্য ফোকাসটা আমরা পাবো কোত্থেকে? ভেরি গুড কোশ্চেন ভাই। এক্ষেত্রে আমাদের মুখ্য ফোকাসটাকে একটু কল্পনা করে নিতে হবে।
মানে উত্তল দর্পণের ক্ষেত্রে যে মুখ্য ফোকাসটা আছে সেটা আমরা চোখে সরাসরি দেখতে পাবো না, আমাদেরকে একটা কল্পনার মধ্যে মুখ্য ফোকাসটাকে ভেবে নিতে হবে। আচ্ছা তুই আমায় বল, এই যে আলোক রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে, তুই ধরে নে কোনো দর্পণ নেই, আলোক রশ্মিগুলো এই দিক থেকে আসছেও না, এই আলোক রশ্মিটা এইদিকে, এই আলোক রশ্মিটা এদিকে। তোর মনে হতে পারে এই আলোক রশ্মিটা বুঝি দর্পণের পেছনের কোনো একটা বিন্দু থেকে আসছে, তোর এটাও মনে হতে পারে এই আলোক রশ্মিটাও বুঝি দর্পণের পেছন, আচ্ছা সেম বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তার মানে দাদা ওই যে মনে হচ্ছে কথাটা যে আমি উচ্চারণ করলাম, তার মানে উত্তল দর্পণের ক্ষেত্রে যে মুখ্য ফোকাসটা হয় সেটা একটা কাল্পনিক মুখ্য ফোকাস, এবং আমরা এইভাবে লিখবো যে উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। সেই অপসারী রশ্মিগুচ্ছকে পেছনের দিকে বাড়িয়ে দিলে মনে হবে সেটা প্রধান অক্ষের ওপর কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে, প্রধান অক্ষের ওপর কোনো একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। সেই বিন্দুটাকে, সেই কাল্পনিক বিন্দুটাকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়ে থাকে। আশা করতে পারি ক্লিয়ার আছে। তাহলে আমাকে যখনই উত্তল দর্পণের মুখ্য ফোকাস কথাটা লিখতে হবে, আমাকে লিখতে হবে মনে হয় তারা দর্পণের পেছনে প্রধান অক্ষের ওপর কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মনে হয়। সেই জন্যই এখানে কাল্পনিক মুখ্য ফোকাসের গল্পটা আসবে। আশা করতে পারি ক্লিয়ার আছে। চল, তার মানে দেখ খুব অল্প সময়ের মধ্যেই আমরা দর্পণটাকে চিনেও ফেললাম, দর্পণের বিভিন্ন অংশগুলোকে জেনে ফেললাম, উত্তল দর্পণ অবতল দর্পণ সম্পর্কে জানলাম, কোনটা অভিসারী কোনটা অপসারী, এবং প্রত্যেকের মুখ্য ফোকাসের বিষয়টাও জেনে নিলাম। না এইবারে যদি আমাদেরকে দেখতে হয় নেক্সট কি পড়তে হবে, এটা হয়ে গেছে আমাদের অভিসারী অপসারী। অবতল দর্পণের ক্ষেত্রে R = 2f এর প্রমাণ। দেখ ভাই, আগের বছরে আমি উত্তল দর্পণের ক্ষেত্রে R = 2f টাও একদম শেষ দিনে সবাইকে বলেছিলাম ভালো করে দেখে যেতে, এবং পরীক্ষাতে ইভেন্চুয়ালি উত্তল দর্পণের ক্ষেত্রে R = 2f টাই দিয়েছে। দেখ আমি এটা একবারও বলছি না যেটা আগের বছরে এসেছে সেটা পরের বছরে আসতে পারে না, বাট যদি সেইভাবে বিচার বিবেচনা করা যায় তাহলে কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে R = 2f টা তোদের বেশি গুরুত্বপূর্ণ। বাট আমি তোকে দুটোই শেখাবো, আজকে অবতল দর্পণটা যেহেতু ওয়ান শট সেই কারণে শেখাচ্ছি, বাট আস্তে 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 তোরা যখন আমার চ্যানেলের সঙ্গে অলরেডি যুক্ত থাকবি তোরা দেখতে পাবি আমার চ্যানেলে সেই সমস্ত কিছু প্র্যাকটিস করানো হবে যেটা মাধ্যমিকের জন্য লাগে। এই জন্যই ছেলেমেয়েরা অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে এত বিশ্বাস করেছিল আর তারা তার ফলটাও পেয়েছে। তোরা সেটা আমার মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার দিনের ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে পেয়েছিস, আর আমার হোয়াটসঅ্যাপ সেদিন অচল হয়ে গেছিল, এত মেসেজ ঢুকেছিল। যাই হোক, চল এবার একটুখানি দেখা যাক অবতল দর্পণের ক্ষেত্রে R = 2f এর প্রমাণ। দাদা প্রথমে অবতল দর্পণ আঁকো। আঁকি আমি না খুব বাজে আঁকি জানিস তো, মানে এই একটা ব্যাপার। তো এই আমি একটা অবতল দর্পণ এঁকে নিলাম। এই প্রমাণটাও অনেকে জানিস তো একটুও বোঝে না, আমি একটু নতুন পেজের মধ্যেই আঁকি। এই প্রমাণটা অনেকের কাছে আমি দেখেছি, অনেক ছেলে মেয়ে এই প্রমাণটাকে ধরতেই পারে না, বুঝতেই পারে না। এর মেন কারণ হচ্ছে এই প্রমাণটার ওই একটা লাইন যেটাকে তোকে আমি শেখাবো সবার প্রথমেই। দেখ ধরে নে এই একটা অবতল দর্পণ আছে, যে অবতল দর্পণটার পেছনে আমি এরকম 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 করে কাঁটা দিয়ে দিলাম, তাহলে স্বাভাবিকভাবে আলোক রশ্মিটা আসবে এদিক থেকে, আসার পরেই সে দেখবে যে তলটার মধ্যে সে গিয়ে যে তলটার মধ্যে সে গিয়ে পড়ছে সেই তলটার ভেতরের দিকে ঢুকে রয়েছে। আর দাদা ভেতরের দিকে ঢুকে থাকা মানে তার অবনতি ঘটেছে, মানেই সেটা অবতল, আর সেই দর্পণটা অবতল দর্পণ নাম একদম। তুই ধরে নে প্রধান অক্ষের সমান্তরালে এমনি করে একটা আলোক রশ্মি আসছে, এবং সেই আলোক রশ্মিটা প্রধান অক্ষের খুব কাছাকাছি। খেয়াল রাখবি প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিগুলো আসে তাদের মধ্যে কিছু রশ্মি প্রধান অক্ষের খুব সামনে থেকে আসে, সেই রশ্মিগুলোকে আমরা বলে থাকি উপাক্ষীয় রশ্মি। নাথিং সো নিউ, জাস্ট নর্মাল রশ্মি যেটা প্রধান অক্ষের খুব কাছে অবস্থিত, এটাকেই উপাক্ষীয় রশ্মি বলে। তাহলে দাদা এখানে তো ফলটা সেমই তো হবে, আমরা একদম অবতল দর্পণ তুই করছিস মানেই সেটা প্রতিফলনের পর একটা বিন্দুর মধ্যে এসে মিলিত হবে, একদম রেজাল্ট সেম ভাই সবকিছুতেই। তার মানে দাদা এই যে সেই বিন্দুটা, বললাম হ্যাঁ, এই বিন্দুটাকে তুই কি নাম দিবি বলতো? দাদা এটাকে আমি মুখ্য ফোকাস নাম দেবো, কারণ আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি গুচ্ছ যে বিন্দুর মধ্যে মিলিত হচ্ছে সেটাই মুখ্য ফোকাস। আমি বললাম হ্যাঁ। মনে রাখবি আলোর যখন তুই আঁকা আঁকছিস বা প্রমাণ করছিস সেখানে অ্যারো দেওয়াটা মাস্ট, উইথাউট অ্যারো পুরো কাটা। এবার একটা কথা জেনে রাখ, প্রত্যেকটা দর্পণের ক্ষেত্রেই তোকে আমি একটু আগে দেখিয়েছিলাম একটা বক্রতা কেন্দ্র থাকে। সেই বক্রতা কেন্দ্রটাকে ধর তুই এই জায়গাটার মধ্যে কল্পনা করলি,
এইটা ধর হচ্ছে তোর বক্রতা কেন্দ্র। এবার আমরা প্রত্যেকে জানি যখন আমরা ছোটবেলায় প্রতিফলনের প্রমাণ করতাম তখন এরকম একটা অভিলম্ব ড্র করতাম না, যে আপতিত রশ্মি আসছে প্রতিফলিত রশ্মি যাচ্ছে, এই অভিলম্বের রেসপেক্টে আপতন কোণ হচ্ছে প্রতিফলন কোণ হচ্ছে, এই অভিলম্বটাকে তো আমাকে ড্র করতে হবে। এখন অভিলম্ব কোথা দিয়ে পাবো দাদা? আমি বলছি দেখ, অভিলম্ব পাওয়ার একটা খুব ছোট্ট টেকনিক আছে যেটা তোকে আমি শেখাচ্ছি। এই যে তুই বক্রতা কেন্দ্র এঁকেছিস তো, বক্রতা কেন্দ্র থেকে এই বিন্দুটা পর্যন্ত একটা ডটেড লাইন দিয়ে দে, তাহলেই দেখ তোর অভিলম্ব চলে আসবে। কিভাবে দেখো, এই দেখো তুমি কি দেখতে পাচ্ছ, একটু ভালো করে চিন্তা করো। এই যে রশ্মিটা আসছে এসে এখানটায় পড়লো, এই রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি, পড়ার পরে প্রতিফলনের পর এরকম ভাবে বেরিয়ে গেল, তার মানে এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এইটা হচ্ছে আপতন বিন্দু, আর এই হচ্ছে তোমার অভিলম্ব। আশা করতে পারি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এইবার নিশ্চয়ই প্রত্যেকের কাছে অ্যান্সারটা একদম পরিষ্কার। আমি এই বিন্দু থেকে কেন আঁকলাম, যাতে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যখানে আপতন বিন্দুতে অভিলম্বটা ড্র করা যায়। ক্লিয়ার? এইবার দাদা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে এই আপতিত রশ্মিটা এসে অভিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা আপতন কোণ নাম দিয়ে থাকি। আমি বললাম একদম ভাই, এই যে কোণটা আমি আই দিয়ে তোর সাথে একদম সহমত, এটাকে তুই আপতন কোণ নাম দিস। দাদা এই আপতনের পর যে প্রতিফলিত রশ্মিটা বেরিয়ে গেল সেইটা অভিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটাকে না প্রতিফলন কোণ বলা হয়ে থাকে, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। আমি বললাম একদম ভাই, তুমি এটাকে আর দিয়ে প্রকাশ করে থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি ধরো এখানে একটা নাম দিচ্ছি, ধরো পি নাম দিলাম, কিউ নাম দিলাম, আর নাম দিলাম, এস নাম দিলাম, আর এখানটা ধরো আমি একটা এটাকে ধরো আমি এফ নাম দিয়েছি, এফ নাম দিলাম, আর এখানটা ধরো আমি একটা সি নাম দিলাম। ঠিক আছে, একদম পরিষ্কার। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এটা মেরু, তো মেরুটাকে আমি ধরো ও নাম দিলাম। এবার তুই আমার সাথে নিশ্চয়ই একদম সহমত হবি যে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, মানে ও থেকে শুরু করে সি, আমি এখানটা লিখছি ও সি, এই যে পুরো ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে মেরু থেকে শুরু করে বক্রতা কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স। আর আমরা জানি মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলে থাকি। যেই বক্রতা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তুই বলবি হ্যাঁ দাদা একদম। আচ্ছা এইটাকে কি বলে রে দাদা? এটাকে মুখ্য ফোকাস বলে। খেয়াল রাখ, মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্স সেইটাকেও একটা নাম দেওয়া হয়। এই ওএফ যে ডিস্টেন্সটা, মেরু থেকে মুখ্য ফোকাসের যে ডিস্টেন্সটা, এইটাকে এফ দিয়ে প্রকাশ করি আমরা ছোট হাতের, এবং এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তার মানে দাদা এইটুকু ডিস্টেন্স ফোকাস দূরত্ব, এইটুকু ডিস্টেন্স, এই যে এই এতটুকু ডিস্টেন্স ও থেকে সি, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আমি বললাম এক। এবার তুই একটুখানি মন দিয়ে যেটা যেটা বলছি সেটা সেটা খেয়াল কর। তুই ছোটবেলায় যখন ক্লাস 8-এ পড়তিস তখন একান্তর কোণের কনসেপ্ট শিখেছিলি না? একান্তর কোণ বলতে এরকম জেড আকৃতির দাদা সেই কোণটা, মানে ধরো এই যে ধরো পিকিউ আছে, আমি এরকম ভাবে একটু দেখিয়ে দিই প্রথমে। এই ধরো পিকিউ রয়েছে, এই ধরো আরএস রয়েছে, এই পিকিউ আর আরএস পরস্পরের সমান্তরাল, এবং এই কিউআরটা একটা ভেদক। যদি তাই হয় তাহলে এই কোণটা আর এই কোণটার ভ্যালুটা সেম হয়, কারণ তারা একান্তর কোণ, একটা জেড আকৃতির এই ভেতরের কোণগুলো। বললাম একদম ভাই। দাদা এটার সাথে এখানে, আচ্ছা এখানে তো অমনি একটা শেপ তৈরি হয়েছে। যদি একটু মন দিয়ে খেয়াল করিস, এই দেখ পিকিউ আছে, আমি এইভাবে লিখে দিচ্ছি তোকে যাতে তুই আরো ভালো বুঝতে পারিস। ধর এইভাবে পিকিউ আছে এবং তার সঙ্গে সমান্তরাল সিও আছে। বললাম হ্যাঁ সিও আছে, পিকিউ সমান্তরাল সিও। আবার দেখতো এই কিউসিটা ভেদক না? কিউসি ভেদক। হ্যাঁ দাদা একদম ভেদক ভেদক। যদি সত্যি ভেদক হয় তাহলে এই যে কোণটা রয়েছে, এই যে কোণটা রয়েছে আর এই যে কোণটা রয়েছে, এরা দুজনেও তেমনি জেড আকৃতির ভেতরের কোণগুলো। তার মানে দাদা এটা যদি আই হয় তো এই কোণটাও আই হতে বাধ্য। বললাম একদম, ডিউ টু একান্তর কোণ। তার মানে আমি এখানে পরিষ্কার করে লিখতে পারি যদি তাই হয় তো অ্যাঙ্গেল পি কিউ সি, মানে এই কোণটা ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল কিউ সি এফ, অ্যাঙ্গেল কিউ সি এফ। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। তার মানে দাদা এই কোণটা যদি আই হয় তো এই কোণটাও স্বাভাবিকভাবে আই আমি লিখে দিতে পারি। বললাম একদম। আচ্ছা এইবারে তুমি দাদা চিন্তা করে দেখো, আমি কিন্তু তোকে পুরো প্রমাণটা লিখিয়ে দিচ্ছি না, আমি তোকে পুরো প্রমাণটা বুঝিয়ে দিচ্ছি।
লেখা অলরেডি যারা যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে পড়িস তারা হ্যান্ড রিটেন নোটস এর মধ্যে সব পেয়ে যাচ্ছিস। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করি এবং সেগুলো ফার্স্ট সামেটিভে যে কটা চ্যাপ্টার আছে অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর যারা যারা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে নেই তারা বই থেকে পড়ে নিতে পারছিস ভাই, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তোকে পুরো প্রমাণটা থিমটা বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি প্রমাণটা যায় কি করে। এইভাবে আলোক রশ্মি যায়, বেরিয়ে যায়, আপাতন কোণ তৈরি হয়, প্রতিফলন কোণ তৈরি হয়, এই হলো ফোকাস দূরত্ব, এই হচ্ছে তোর বক্রতা ব্যাসার্ধ। তারপরে তুই করছিস কি, এরকম একান্তর কোণ করে এইটাকে আই দেখাচ্ছিস, তো এইটাকেও আই দেখাচ্ছিস। তুইও জানিস প্রতিফলনের সূত্রানুযায়ী, খুব মন দিয়ে শুনবি এবার, তুইও আমার মতো করে জানিস, তোরাও ছোটবেলা থেকে নিশ্চয়ই পড়েছিস যে আমরা একটা প্রতিফলনের সূত্র জানি, সেই সূত্রানুযায়ী এই আপাতন কোণের মান সর্বদা প্রতিফলন কোণের সাথে সেম হয়, মানে এই আই সর্বদা আর এর সঙ্গে সেম হয়। কি বল? একদম দাদা। আচ্ছা তুই বলতো এই আই এর সঙ্গেও সমান, মানে এইটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তো এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। তুই বল একদম দাদা। তার মানে আমি তো তোকে ঘুরিয়ে এখন প্রশ্ন দিতেই পারি বা প্রশ্ন করতেই পারি যে নিশ্চয়ই অ্যাঙ্গেল QCF ইকুয়াল টু অ্যাঙ্গেল FQC। বল একদম ক্লিয়ার দাদা। QCF একটু হজম করতে দাও। QCF মানে এই কিউ, এই সি, এই এফ, মানে এই অ্যাঙ্গেলটা বললাম একদম। এই অ্যাঙ্গেলটার সঙ্গে কে সমান না এফ কিউ সি, মানে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ এটা একদম সমান। তো এই তো এই অ্যাঙ্গেলটার সাথে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, একদম পরিষ্কার। আচ্ছা তুই যখন ক্লাস 8-এ পড়তিস তখন একটা ত্রিভুজের সূত্র শিখেছিলি কি, যে একটা ত্রিভুজে যদি দুখানা অ্যাঙ্গেল এরকম ভাবে সেম হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে সেই অ্যাঙ্গেলের বিপরীত বাহু, সেই বাহু দুটো সেম হয়। একদম পড়েছিলাম, ত্রিভুজের দুখানা অ্যাঙ্গেল যদি সেম হয় তো বিপরীত বাহুগুলোও সেম হয়। তার মানে দাদা এই দুটো অ্যাঙ্গেল যখন সমান, এই দুটো অ্যাঙ্গেল যখন সমান, এদের বিপরীত বাহুগুলোও সমান। তার মানে আমি লিখতে পারি CF ইকুয়াল টু QF। আমি আশা করব আমার সাথে আপত্তি কারণ নেই, কারণ এই দুটো অ্যাঙ্গেল সমান ছিল, সেই জন্য এদের বিপরীত বাহুগুলো সমান হয়েছে। এই পর্যন্ত সবাই বোঝে। এরপরে এমন একটা লাইন আছে যে লাইনটাকে ছেলেমেয়েরা বোঝে না, ওই লাইনটা তোকে আমি এখন শেখাচ্ছি। দেখ লাইনটা হচ্ছে, আমি একটা পেন নিই জাস্ট, লাইনটা হচ্ছে, প্রথমে লাইনটা লিখে দিই তোকে, তারপরে সেই লাইনটাকে তোকে বুঝিয়ে দিচ্ছি। এমনি বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে কিউ ও ও বিন্দু দুটি খুব কাছাকাছি। এই লাইনটা ছেলেমেয়েরা বোঝেই না। এই লাইনটার অর্থ কি দাদা? আমি বলছি কিউ আর ও বিন্দু দুটো কোথায়? এই একটা বিন্দু, এই একটা বিন্দু। আচ্ছা ক্ষুদ্র উন্মেষ মানে তোকে একটু আগে কি বলেছিলাম, এই যে ডিস্টেন্সটা আছে এটাকে যদি চেপে দেওয়া যায় সেটাকে তো ক্ষুদ্র উন্মেষ বলে। একটু খেয়াল করে দেখিস তো, ধর আমার হাতটা হচ্ছে একটা অবতল দর্পণ, আমি জাস্ট তোকে দেখাচ্ছি, মন দিয়ে শোন। ধর এবার এই হাতটা তুই যে দেখছিস ভেতরের দিকে ঢুকে রয়েছে, এটা একটা অবতল দর্পণ। ধর আমি এখানটাতে একটা বিন্দু নিচ্ছি, এই বিন্দুটা হচ্ছে আমার এই কিউ বিন্দুটা, ঠিক আছে, আমি এখানে কিউ বলে লিখলাম। আবার ধর আমি একটু নিচের দিকে একটা বিন্দু নিচ্ছি, এই বিন্দুটা হচ্ছে আমার এই ও বিন্দুটা, যেটাকে আমি এখানে ও বলে লিখলাম। এই হচ্ছে আমার অবতল দর্পণটা। আমি ধর অবতল দর্পণের উন্মেষটাকে এমনি 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 করে কমাচ্ছি, অবতল দর্পণটাকে এমনি করে চেপে দিচ্ছি, এমনি করে চেপে দিচ্ছি, মানে এই যে ডিস্টেন্সটা আছে, এই যে উন্মেষটা আছে, এটাকে আমি আস্তে আস্তে ছোট করছি। যখন ছোট করছি তখন এই কিউ বিন্দু আর ও বিন্দু দেখ তো কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে। একটা সময় পরে গিয়ে কিউ আর ও একে অপরের উপর মিলে যাচ্ছে। এটাই তো লেখা রয়েছে রে। ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে, মানে যখন উন্মেষটাকে আমরা ছোট করছি তখন কিউ আর ও বিন্দু দুটি খুব কাছাকাছি চলে যাচ্ছে। বল একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। দাদা এর ফলে কি হচ্ছে? এর ফলে এই কিউএফ ডিস্টেন্সটা আর এই ওএফ ডিস্টেন্সটা সেম হয়ে যাচ্ছে। একদম ক্লিয়ার। দেখ কিউ আর ও যদি একে অপরের ওপর এসে পড়ে তাহলে কিউ থেকে এফ আর ও থেকে এফ
একদম সেম হয়ে যাবে। তার মানে তারা লিখতে পারি কিউএফ ইকুয়াল টু ওএফ। বল একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। দাদা এই দুটো তো সেম হয়ে গেল। একটু আগে তুমি লিখেছিলে কিউএফ ইকুয়াল টু সিএফ, এখন তুমি লিখছো কিউএফ ইকুয়াল টু ওএফ। তাহলে এই দুটো থেকে আমি এখানে লিখতেই পারি কিউএফ ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু ওএফ। আমি বললাম একদম লিখতে পারিস ভাই। আচ্ছা দাদা সাইডে দেখো, কি দেখবো? ওএফ এর ডিসটেন্স তুমি কি লিখে রেখে দিয়েছো? ওএফ এর মান কত লিখে রেখে দিয়েছো? এফ। দাদা যদি এরা সবাই ওএফ এর সঙ্গে সেম হয় তাহলে প্রত্যেকটার ভ্যালু এফ। আমি বললাম একদম। এবার দাদা মত কা খেল দেখবে? কি রে, চিন্তা করে দেখো তো, এই ও থেকে শুরু করে সি, এই ও থেকে শুরু করে যে সি ডিস্টেন্সটা তুমি পুরোটা লিখছো, ওটাকে লিখে দেখাও। ভাই বড় মতকা খেল হতে চলেছে। আমি এখানটা একটুখানি জাস্ট লিখি। প্রথমে এই লাইনটা যেটা লিখেছিলাম কিউএফ ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু ওএফ ইকুয়াল টু এফ। এবার মতকা খেল দেখবি প্রত্যেকে। এই যে পুরো ওসি ডিস্টেন্সটা ছিল সেটাকে লেখা যায় ওএফ প্লাস এফসি, ওএফ প্লাস এফসি। প্রত্যেকে আমার সাথে সহমত? পুরো ওসিটাকে লেখা যায় তো ও থেকে এফ প্লাস এফ থেকে সি, ওই দুটো ডিস্টেন্সের যোগফল। হ্যাঁ দাদা চিন্তা করে দেখো, ওএফ এর মানও এফ, হ্যাঁ, এফ সির মানও এফ, হ্যাঁ, আর এই ওসির মান কত গো? তুমি তো নিজে লিখেছিলে আর। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল আর ইকুয়াল টু 2f। বললাম একদম। তাহলে আমাকে জাস্ট এইটা প্রমাণ করতে হতো, বাকি সব তো ছিল এই প্রমাণে। আমাকে শুধু এই দুটো লাইন প্রমাণ করতে হতো। আমি এই জন্য কিচ্ছু লিখিনি প্রমাণটাতে, তোকে এটা দেখানোর চেষ্টা করলাম। যেটা মনে হয় দেখে অতটা হয় না। অ্যাকচুয়াল প্রমাণটা এই এক লাইন, দু লাইন, তিন লাইনের শেষ, বাকি পুরোটা গল্প। অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা এখানেই শেষ। যে এইটা যদি আমি আরেকবার তোকে আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটা বলছি, আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটা এইটুকুই ছিল যে এইটা যদি আপাতন কোণ হয়, এটা যদি প্রতিফলন কোণ হয় তো দুটো সমান। যদি এইটা আপাতন কোণ হয় তার সঙ্গে একান্তর এইটা, তাহলে দুটো সমান। যদি এই দুটো কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান। যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা। আবার ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে এমনি করেই প্রমাণ করতে পারলাম যে এই বাহুটা সমান সমান এই বাহুটা। তাহলে এই তিনটে বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটে যখন সমান হয়ে গেল সেখানেই তোর প্রমাণের গল্প শেষ। এই তিনটেকে সমান যেই মাত্র তুই করে দিলি, তিনটেকে যখন তুই এফ প্রমাণ করে দিলি, তোর প্রমাণের গল্প শেষ, আর কিচ্ছু নেই প্রমাণটাতে। এইভাবেই তুই ফিজিক্যাল সায়েন্সের চ্যাম্পিয়ন হবি রে। তোকে আমি এই জায়গাগুলোকে দেখাবো যে যেটা দেখে মনে হয় ওটা অতটা কঠিন নয়। ফিজিক্যাল সায়েন্স তুই এইভাবে কাঁপিয়ে দিবি রে, কাঁপিয়ে দিবি রে। লিখে রাখ কথাটা আজকের দিনে দাঁড়িয়ে। যা করাবো সারা বছর ধরে, যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচ, ধামাকা ব্যাচ এবং অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে, যা করাবো তার বাইরে একটা চিন্দি প্রশ্ন দেবে না। আমি বারবার করে বলি, অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ দো ভাই দোনো তাবাহি। চল পরের গুলো দেখা যাক। এইবার চল অবতল দর্পণের প্রতিবিম্ব গঠনের পার্টটা রয়েছে। এই পার্টটা ভীষণ সোজা। এখান থেকে কিন্তু যত না বড় প্রশ্ন দিচ্ছে তার থেকেও বেশি ছোট প্রশ্ন পরীক্ষাতে আসছে। এবং একটা টেবিল আছে জানিস তো, ওই টেবিলটাকে যদি তুই ভালো করে মনে রেখে দিস, তুই এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবি। দেখ যেহেতু এটা ওয়ান শর্ট রিভিশন, সেই কারণে আমি এখানে ধরে ধরে প্রত্যেকটা আঁকা আঁকাবো না, বাট প্রত্যেকটা আঁকা আঁকার জন্য যে টেবিলটা দরকার পড়ে সেই টেবিলটা তোকে আমি শিখিয়ে দেবো। তোরা যদি বলিস আলোর সবকটা প্রমাণ নিয়ে একটা আলাদা ভিডিও আমি দেব, তোরা যদি বলিস আলোর সবকটা আঁকা নিয়ে আমি একটা ভিডিও দেব। আমরা আমাদের ব্যাচের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো খুব ডিটেলে ধরে ধরে করিয়েছি। তোরা যদি একবার বলিস এই ওয়ান শর্ট রিভিশন একটা করে দিতে, আমি সেটা করে দিতে পারবো আঁকার ওপর আর প্রমাণের ওপর। তবে খেয়াল রাখিস, তোকে যদি ডিটেলে শিখতে হয় তাহলে কিন্তু অবশ্যই ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আমি বলবো, যদি এখনো ডিটেল না শিখে থাকিস তাহলে অবশ্যই জয়েন করতে পারিস, তুই সব শিখে যাবি ভাই ফিজিক্যাল সায়েন্সে। এবার চল অবতল দর্পণের প্রতিবিম্ব গঠনের পার্টটা একটু শেখা যায়। প্রথমেই বলি, এই হচ্ছে দেখ তোর অবতল দর্পণ। এখন তোরা প্রত্যেকেই দর্পণের ওপর একদম এক্সপার্টিস হাসিল করে ফেলেছিস। আমি জানি না ইংরেজিতে কি বলে, খুব বাজে ইংরেজি বলি। এবার বিষয়টা হচ্ছে, ধর এই যে প্রধান অক্ষরটা আমি আঁকলাম, এই দিক থেকে আমি যখন আলোক রশ্মিটাকে ফেলছি, ও দেখতে পাচ্ছে তলটা ভেতরের দিকে ঢুকে রয়েছে, মানে এটা একটা অবতল দর্পণ আছে। আমি বললাম একদম দাদা।
এবার তুমি চিন্তা করে দেখো, আজকে যদি তুমি অবতল দর্পণের সামনে কোনো জায়গার মধ্যে একটা বস্তুকে বসাও, তাহলে সেই বস্তুটার তুমি একটা প্রতিবিম্ব পাবে। এবং দাদা তুমি একটা কথা ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো, যে বস্তুটাকে তুমি বসাবে তার প্রতিবিম্বটা তুমি পাবে কি করে? এখানটায় একটা ফোকাস থাকবে, এই বস্তু থেকে আলোক রশ্মিটা যাবে, এরকম করে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিটা যাবে। আমি একদম একটু জাস্ট একটা রাফ তোকে বিষয় দেখাচ্ছি। প্রধান অক্ষের সমান্তরালে যাবে বস্তু থেকে আলোক রশ্মি, গিয়ে দর্পণের মধ্যে পড়বে, পড়ার পরে সেটা এরকম ভাবে মুখ্য ফোকাস থেকে বেরোবে, আরেকটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র থেকে বেরোবে। তো এরকম ভাবে বেরোনোর পরে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে তারা তো এই দর্পণের মধ্যে প্রতিফলিত হওয়ার পর আবার আগের মিডিয়ামে ফিরে আসবে। মানে বস্তু এদিকে যদি হয়, যদি আলোক রশ্মি লেগে আবার এপাশে ফিরে আসে, তাহলে প্রতিবিম্ব এদিকে কোথাও হওয়া উচিত। মানে দাদা দর্পণের বস্তু যেদিকে, প্রতিবিম্ব সেদিকেই হওয়া উচিত। এটা দর্পণের ক্ষেত্রে একটা নরমাল বিষয় হওয়া উচিত, কারণ দর্পণের মধ্যে প্রতিফলন ঘটে। আমি বললাম একদম খেয়াল রাখ, ছেলেমেয়েরা সৎবিম্ব অসৎবিম্ব বোঝেই না। আরে যেটা নরমাল কেস, যেটা স্বাভাবিকভাবে হওয়া উচিত, যে এদিকে যদি বস্তু থাকে, যদি দর্পণ হয় তো প্রতিফলন হবে, তাহলে প্রতিবিম্ব যেদিকে বস্তু সেদিকেই হবে। তাহলে এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় সদ্বিম্ব। এবার যদি তুই দেখতে পাস বস্তু এদিকে, তোর প্রতিফলকটা একটা দর্পণের, তা সত্ত্বেও বস্তুর উল্টো দিকে প্রতিবিম্ব হচ্ছে, দর্পণের উল্টো দিকে প্রতিবিম্ব হচ্ছে, বস্তু একদিকে প্রতিবিম্ব আরেক দিকে, এটা কি নরমাল কেস? একদমই নয়। তাহলে দাদা এই প্রতিবিম্বটাকে আমরা কি বলে থাকি? অসৎ বিম্ব। আশা করতে পারি প্রত্যেকের কাছে একদম পরিষ্কার সদ্বিম্ব অসৎ বিম্ব মানে কি। অবতল দর্পণের তোরা যখন আঁকাগুলো শিখেছিস, তোদেরকে যেখানে পড়িস নিশ্চয়ই শিখিয়েছে, যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচে পড়িস তারা তো একদম ঝেড়ে পুচে একাকার কাণ্ড করে ফেলেছিস। তোরা নিশ্চয়ই দেখেছিস অবতল দর্পণে মোট 6খানা আঁকা আছে, তার মধ্যে 5টা সদ্বিম্বের আঁকা, একটা অসৎ বিম্বের আঁকা। চল একটুখানি টেবিলটা দেখাই। টেবিলটা দেখানোর জন্য তোকে প্রথমে একটু দর্পণটা এঁকে পজিশনস গুলো দেখাই। এই হচ্ছে তোর অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে আঁকাগুলো দেবে, কারণ উত্তল দর্পণে একটাই মাত্র পজিশন, একটাই মাত্র প্রতিবিম্বের প্রকৃতি হয়, ওখানে এত ডিফারেন্ট হয় না। দাদা পজিশন বলতে কি বোঝাতে চাইলে? মানে তুমি যে এক্ষুনি বললে পজিশন দেখাচ্ছি, আরে ভাই মানে অবতল দর্পণের সামনে তুই কোথায় কোথায় বস্তু রাখতে পারিস সেটা তো তোকে দেখাতে হবে। এইটা ধর আমি একটা পজিশন বললাম যেটাকে আমরা মেরু বলি, এই একটা পজিশন ধর আমি বললাম যেটাকে আমরা মুখ্য ফোকাস বলি, এই একটা পজিশন ধর আমি বললাম যেটাকে আমরা বক্রতা কেন্দ্র বলি। এবার একটু পজিশনস গুলো দেখবি, আমি এখানে একটা তোকে টেবিল বানিয়ে দিচ্ছি। প্রথমেই এখানটা লিখলাম আমি বস্তুর অবস্থান, এখানটা আমি তোকে লিখে দিচ্ছি প্রতিবিম্বটা কোথায় থাকবে, আর এখানটা তোকে আমি লিখে দিচ্ছি প্রতিবিম্বটার প্রকৃতি কেমন হবে, মানে কি ধরনের প্রতিবিম্ব হবে। এগুলো প্রত্যেক বছর পরীক্ষাতে জিজ্ঞাসা করবে এবং এগুলো চলতেই থাকবে ভাই। খেয়াল রাখ, সব থেকে প্রথম পজিশন হবে একদম অসীমে, যেখানে সূর্য আছে, ওইটা হচ্ছে আমার 1 নম্বর পজিশন। এই নাম্বারগুলোকে খেয়াল রাখবি। তাহলে আমার প্রথম পজিশন এই 1, আমি কোথায় লিখবো? বস্তু কোথায় আছে? অসীমে। এইবার খেয়াল রাখ, এবার বস্তুটা অসীম থেকে ধীরে 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 দর্পণের দিকে এগিয়ে আসবে, এক ধাপ এক ধাপ এক ধাপ করে। তাহলে প্রথমে ছিল অসীম, এইবারে বস্তু চলে এলো অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে। তার মানে দাদা দ্বিতীয় যে অবস্থান সেটা হচ্ছে অসীম ও সি এর মাঝে। আমি বললাম একদম। দাদা 3 নম্বর যে অবস্থানটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বস্তুটা আরো এক ধাপ সরে এলো। কোথায় সরে এলো? না দর্পণের দিকে সরে এলো। চিন্তা করে দেখ, আমি এই বস্তুটাকে ধর আরো এক ধাপ দর্পণের দিকে সরালাম, তাহলে সে কোথায় এসে বসলো? বক্রতা কেন্দ্র সি এর মধ্যে এসে বসলো। তার মানে দাদা 3 নম্বর যে পজিশন আছে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি তে একদম। দাদা 4 নম্বর পজিশনটা একটু চিন্তা করে দেখো, এই বস্তুটা আবার একটুখানি সরে এসে বসলো বক্রতা কেন্দ্র আর মুখ্য ফোকাসের মাঝে। তার মানে দাদা এখানে যেটা 4th পজিশন হবে সেটা হয়ে যাবে এই যে 4 লিখলাম সি ও এফ এর মাঝে। বললাম একদম, এটা 4 নম্বর পজিশন হয়ে গেল ভাই। আচ্ছা দাদা তুমি 5 নম্বর পজিশনের কথা চিন্তা করে দেখো একটুখানি, এই বস্তুটা ধরো আরেক ধাপ সরে এলো, তাহলে এসে কোথায় বসলো? ফোকাসে বসলো। একদম একদম। এখানে অনেকে ভুল করে জানিস তো,
বলবে ফোকাসের মধ্যে, না, ফোকাসের মধ্যে কথাটা যদি তুই লিখিস সেটা টোটালি রং। ফোকাসের মধ্যে মানে আলোতে বোঝায় ফোকাস ও মেরুর মধ্যে, কিন্তু এটা তো তোর ফোকাসেই রয়েছে, তাহলে তুই ফোকাসের মধ্যে লিখবি না, তুই কি লিখবি বলতো, তুই লিখবি ফোকাসে, ব্যাস, আর কিচ্ছু না, জাস্ট এফ এ লিখবো আমি। ওকে, আর দাদা 6 নম্বর অবস্থানটা কোথায় হবে? আমি বললাম এই যে তোর বস্তুটা এরকম ভাবে আরেক ধাপ সরে এলো, তাহলে ফোকাস আর মেরুর মধ্যে, ঠিক আছে, যখন লেন্স করবি এটাকে আলোক কেন্দ্র বলে দেওয়া হবে, বাট এখন এটাকে মেরু বলবো, ব্যাস। তাহলে এই হয়ে গেল আমার 6খানা অবস্থান, আমার 6 নম্বর লিখি ফোকাস ও মেরুর মধ্যে। এবার যারা যারা তোরা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে পড়িস, দেখবি আমি ওখানে ম্যাজিক নাম্বার 6 বলে একটা রুল শিখিয়েছি, আর এটা ইউটিউবের মধ্যে সবকিছু তো আসলে মানে কোনো জিনিস কপি হয়ে যাওয়ার বিষয় থাকে, মানে প্রত্যেকটা চ্যানেলের একটা নিজস্ব আইডেন্টিটি থাকে, সেটা সে ইনহাউস ব্যাপারটার মধ্যেই করতে পছন্দ করে। তো আমি যখন ইউটিউবের মধ্যে শেখাই, আমি তোদেরকে একটা বিশেষ পদ্ধতি শেখাচ্ছি, যেটা দিয়েও তোরা মনে রাখতে পারবি। ওই ম্যাজিক নাম্বার 6টাকে আমি ব্যাচের মধ্যেই রাখি। এবার কি পদ্ধতি তোকে শেখাবো দেখ। এই যে তুই পরপর লিখেছিস 1 থেকে 5, আমি তোকে বললাম 5টা সদ্বিম্ব হয়, একটা অসৎবিম্ব হয়, এইটা লাস্টেরটা অসৎবিম্ব, প্রথমের 5টা সদ্বিম্ব। সদ্বিম্বগুলোর বস্তু যেটা তুই লিখেছিস, প্রতিবিম্বগুলো জাস্ট উল্টো করে লেখ। কি বললে দাদা? বললাম তুই প্রথমে অসীম লিখেছিস, সেই অসীমের প্রতিবিম্ব হচ্ছে ফোকাসে, তার মানে এই যে আমি লিখলাম ফোকাসে। এই যে অসীম আর সি এর মাঝে লিখেছিস, তাহলে এখান থেকে এই যে 1-এর মধ্যে চলে যাবি লাস্টেরটা, তাহলে এইবার তুই যখন উল্টে দিবি, তাহলে পরপর উল্টে দিয়ে লেখ না, সি ও এফ এর মাঝে, লেখ লেখ লেখ, তোকে কিচ্ছু ভাবতে হবে না, তুই শুধু লেখ সি ও এফ এর মাঝে, হয়েছে। তারপরে দাদা 3 নম্বরে কি ছিল, সি এ আছে, হ্যাঁ, তারপর এখানে লিখে দে অসীম, জাস্ট ঘুরিয়ে লিখছি, ও সি এর মাঝে একদম। তারপরে দাদা অসীম, একদম লাস্টেরটা অসীম আছে, বললাম হ্যাঁ। তাহলে এই না তোর প্রতিবিম্ব, তোর বস্তু, প্রকৃতি সব গল্প শেষ রে, সব শিখে গেছিস তুই। নে এবার বল তুই পারিস না, এবার বল তুই পারিস না, তুই সব পারিস ভাই। তোকে যেখানেই বস্তু রেখে দেবো তুই বলে দিতে পারবি কোথায় তার প্রতিবিম্ব হবে, কিভাবে, জাস্ট পর বস্তুর অবস্থান লিখবি, জাস্ট উল্টে দিয়ে পর প্রতিবিম্বের অবস্থান লিখবি। খেয়াল রাখ, বস্তু যখন অসীমে প্রতিবিম্ব তখন ফোকাসে, বস্তু যখন ফোকাসে প্রতিবিম্ব তখন অসীমে, মানে একদম উল্টে গেল, একদম সে वक्त बदल गया, जज्बात बदल गया, जिंदगी बदल गई। ও ভাই শিখো রে শিখো, চল। এবার দাদা প্রতিবিম্ব কেমন হবে, প্রতিবিম্বের প্রকৃতি কি করে লিখবো? বললাম ভাই খুব মন দিয়ে শুন, হ্যাঁ, এটাও লেখার তোকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আমি। তুই আমায় বলতো অসীমে যে বস্তুটা আছে, সেই বস্তুটা বিরাট বড়, বিশাল বড় বস্তু, যেমন সূর্য, সেই বস্তুটা যখন প্রতিবিম্ব ফোকাসে হচ্ছে সেটা অনেক ছোট প্রতিবিম্ব হচ্ছে। আর তোরা সবাই জানিস আলোতে আমরা ছোটকে খর্বাকার বলে থাকি, একদম জানিস। প্রথমেই তোকে লিখে দিতে হবে সবকটা সৎ প্রতিবিম্ব, তোকে আমি একটু আগে শিখিয়েছি যে 5খানে সৎ প্রতিবিম্ব হয়, তো তুই প্রথমে সৎ লিখে দে, সৎ লিখে দে, সৎ লিখে দে, 5টাই তুই সৎ লিখে দিলি। সবসময় খেয়াল রাখবি সৎ প্রতিবিম্ব সর্বদা উল্টো হয়, আর উল্টোকে আলোর ভাষায় অবশীর্ষ বলে। সৎ প্রতিবিম্বে মাত্রেই বস্তুর থেকে উল্টো, ঠিক আছে, তার মানে দাদা প্রত্যেকটা প্রতিবিম্বই অবশীর্ষ, প্রত্যেকটাই অবশীর্ষ অবশীর্ষ অবশীর্ষ। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা এইবারে সমস্যাটা যেখানে, সেটা হচ্ছে বস্তুর প্রতিবিম্বের আকারটা কেমন। আমি বললাম একদম দাদা, যে বস্তু অসীমে সে বিরাট বড়, তার প্রতিবিম্ব ফোকাসে অনেক ছোট, তার মানে এখানে আমি লিখবো বস্তুর তুলনায় অনেক ছোট। এটা কার প্রকৃতি? প্রতিবিম্বের প্রকৃতি। তাহলে প্রতিবিম্বটা যখন অসীমের থেকে বস্তুটা যখন অসীমে, প্রতিবিম্বটা যখন ফোকাসে, তার প্রতিবিম্বটা বস্তুর তুলনায় অনেক ছোট। খেয়াল রাখ, যখন সিতে বস্তু থাকে আর যখন সিতেই প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্ব আর বস্তু কিন্তু সমান আকৃতির হয়ে থাকে, তাহলে বস্তুর আকারে সমান। আবার তুই চিন্তা করে দেখ ভাই, যখন বস্তুটা ফোকাসে, তার প্রতিবিম্বটা যখন অসীমে হচ্ছে, অসীমে প্রতিবিম্ব মানে সেই প্রতিবিম্ব তো বিরাট বড়, অসীমে যে কিছুই তৈরি হবে সেটাই তো বিরাট বড়, তার মানে এই লাস্টেরটা হবে বস্তুর তুলনায় অনেক বড়, মানে অনেক বিবর্ধিত। তাহলে তুই একটা ট্রেন্ড খেয়াল কর, প্রথমে অনেক ছোট, তারপরে সমান, তারপরে অনেক বড়, তার মানে মাঝখানে দাদা শুধুমাত্র ছোট আছে, অনেক ছোটর পর হালকা ছোট, অনেক ছোট ছিল একটু বড় হয়ে হালকা ছোট হলো, তারপরে সমান হয়ে গেল, তারপরে দাদা বড় হলো, তারপরে একসময় অনেক বড় হয়ে গেল। একদম নিয়ে কমপ্লিট হয়ে গেছে তোর টেবিল, শেষ হয়ে গেছে তোর টেবিল। ফিজিক্যাল সায়েন্স পড়তে হয় রে ভাই, ফিজিক্যাল সায়েন্সকে চালনা করা শিখতে হয়, এগুলো মুখস্থ করার জিনিস নয়, এগুলো শেখার জিনিস, এগুলো তোকে শিখতে হবে।
তুই চিন্তা করে দেখ, আজকে যদি তোকে আমি এই টেকনিক গুলো না শেখাতাম, তুই এগুলোকে গাছের পাতা সবুজ করে মুখস্থ করতিস, কিন্তু এই টেকনিক গুলো শেখার পর তোর ফিজিক্যাল সায়েন্স হাতের মুঠোয় চলে এসছে। এবার তুই ঝপাক করে বলে দিতে পারবি কোনটা কি হবে। তাহলে যারা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে পড়ছে তারা যখন ম্যাজিক নাম্বার দিয়ে এমনি করে জাস্ট ক্যালকুলেট করে, হ্যাঁ হয়ে গেল উত্তর। আর দাদা এটা কি হবে, যেটা ফোকাস আর মেরুর মাঝে আছে, সেই প্রতিবিম্বটা কিন্তু দর্পণের পেছনের দিকে হবে। তার মানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, বস্তু যেদিকে আছে আর উল্টো দিকে, একদম পরিষ্কার। আর দাদা প্রকৃতি কি হবে, আরে ভাই অসৎ প্রতিবিম্ব হবে তো, অসৎ প্রতিবিম্ব সর্বদাই বড় হয়, অসৎ প্রতিবিম্ব সর্বদা বড়, খেয়াল রাখিস, এই অবতল দর্পণের ক্ষেত্রেই হয় সেটা, তুই এইটা খেয়াল রাখ, অসৎ প্রতিবিম্ব সর্বদা অবশীর্ষের বদলে সমশীর্ষ হয়। মানে যখনই তুই কোনো জায়গাতে অসৎ দেখবি সেটা সবসময় সোজা হবে। এখানে জানিস সৎ সবসময় উল্টো হবে, অসৎ সবসময় সোজা হবে, একদম ক্লিয়ার। এবং এখানটায় বস্তুর তুলনায় বড় হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে যখন তুই দেখবি, এটা তুই পুরোটা অবতলের ক্ষেত্রে দেখলি তো, যখন তুই উত্তলের ক্ষেত্রে দেখবি তখন তার ক্ষেত্রেও যে প্রতিবিম্বটা হবে ওটার মধ্যে একটাই প্রতিবিম্ব হয়, সেটা অসৎ হয়, সমশীর্ষ হয়, কিন্তু ছোট হয়। সমতল দর্পণের ক্ষেত্রে যখন তুই দেখবি, সমতল দর্পণে অসৎ হয়, সমশীর্ষ হয়, সমান হয়। তো এই তিনটের উপরে ভিত্তি করে আমরা তিন প্রকার দর্পণকে আলাদা করতে পারি। কি কি দর্পণ দাদা, আমি স্পর্শ না করে চিনবো কি করে? আমি তো তিনটে দর্পণ লিখছি, একটা অবতল, একটা উত্তল, একটা সমতল। আমি এই তিনটে দর্পণেরই খুব সামনে, দর্পণ আছে, দর্পণের খুব সামনে বস্তুটাকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমি তিনটে অবজারভেশন খেয়াল করতে পারবো। যদি দর্পণটা অবতল হয়ে থাকে, আমরা তো জাস্ট বস্তুটাকে নিয়ে গিয়ে প্রতিবিম্বটা দেখে চিনবো যে দর্পণটা কি। যদি দর্পণটা অবতল হয়ে থাকে তাহলে তুই কি জানিস, খুব সামনে বস্তু রাখলে তার একটা সমশীর্ষ বিবর্তিত প্রতিবিম্ব তৈরি হবে, বড় প্রতিবিম্ব তৈরি হবে। এটার মানে কি দেখ, অবতল দর্পণের খুব সামনে যদি আমি বস্তুটাকে বসাই, তার মানে তার ফোকাস ও মেরুর মাঝে যদি বসাই খুব সামনে, তাহলে তার একটা বিবর্তিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে, যেটা সোজা হচ্ছে। তার মানে আমি প্রতিবিম্বটাকে যদি দেখি সমশীর্ষ আছে, বস্তুর তুলনায় বড় আছে, তাহলে আমি বুঝবো আমার দর্পণটা নিশ্চয়ই অবতল ছিল। যদি আমি দেখতে পাই সেই প্রতিবিম্বটা সমশীর্ষ তো আছে কিন্তু বস্তুর তুলনায় ছোট আছে, তখন আমি কি বুঝবো বল, সেটা উত্তল দর্পণ ছিল। যদি আমি দেখতে পাই বস্তুটা সমশীর্ষ তো, মানে প্রতিবিম্বটা সমশীর্ষ তো আছে এবং বস্তু সমান আছে, তখন আমি নিশ্চয়ই বুঝবো সেটা সমতল দর্পণ ছিল। একদম পরিষ্কার। দিস আর দ্য থ্রি টেকনিক্স। আমি আশা করবো তোর কাছে পুরো দর্পণ ক্লিয়ার। এবার ব্যবহার গুলো তোরা ভাই জানিস সবকিছু। গাড়ির হেডলাইটে কেন ইউজ করা হয়, হেডলাইটের খুব একটা ইন্টারেস্টিং ফেনোমেনা আছে। গাড়ির হেডলাইট কি করে রে, গাড়ির হেডলাইট আমি বহু দূর পর্যন্ত যাতে দেখতে পাই, সেই জন্য লাইটটাকে একদম সমান্তরালে আমি ফেলতে চাইবো। আমি যদি লাইটটাকে ছড়িয়ে ফেলি তাহলে সেটা তো বেশি দূর যাবে না, আমি শুধু চারপাশে জঙ্গল দেখতে পাবো, সামনের রাস্তা দেখতে পাবো না। তার মানে আমার দরকার কি, লাইটটা যাতে একদম সিধা যায়, একদম যাতে সোজা যায়। এই জিনিসটা করার জন্যই গাড়ির হেডলাইটে অবতল দর্পণকে ইউজ করা হয়। কেন জানিস, তুই চিন্তা করে দেখ, আজকে একটা জিনিস খেয়াল কর, খুব ইন্টারেস্টিং বিষয়। আজকে যদি অবতল দর্পণ তুই নিস, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে, ধর প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসছে এরকম করে, সেগুলো দর্পণ কর্তৃক প্রতিফলনের পর একটা বিন্দুর মধ্যে গিয়ে মিলিত হয়। হ্যাঁ, একদম মিলিত হয়, এরকম ভাবে গিয়ে মিলিত হয়। আচ্ছা, এই ফেনোমেনাটাকে তুই উল্টো করতে পারি। উল্টো মানে দাদা, মানে তুই চিন্তা করে দেখ তো, আজকে আমি যদি আজকে অবতল দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে একটা বাল্ব রাখি এবং সেই বাল্ব থেকে যদি আমি উল্টো দিকে আলোক রশ্মি পাঠাই এরকম করে, মানে বাল্ব থেকে আলোক রশ্মিটা এরকম করে বেরোচ্ছে, তাহলে সেইটার সামনে যদি একটা অবতল দর্পণ রাখা থাকে, তো সেই অবতল দর্পণটা কিন্তু এই বাল্ব থেকে বেরোনো আলোক রশ্মি গুচ্ছকে সমান্তরাল রশ্মি গুচ্ছে পরিণত করে দেবে। তার মানে দাদা, সমান্তরাল রশ্মি এসে মিলিত হতো, তাহলে যদি আমি এখান থেকে যেখানে মিলিত হতো সেখান থেকে যদি আলোক রশ্মিটাকে দর্পণের মধ্যে ফেলি, তাহলে সেটা আবার ঘুরপথে সমান্তরাল হয়ে যাবে। একদম একদম। এই রশ্মিগুলো এলো, এসে দর্পণ কর্তৃক প্রতিফলনের পর এই বিন্দুটার মধ্যে মিললো। আমি কি করছি, এই বিন্দু থেকে আলোক রশ্মিকে ফেলছি, তাহলে তারা দর্পণ কর্তৃক প্রতিফলনের পর আবার সিধা চলে যাবে। এই মেকানিজমটা হয় গাড়ির হেডলাইটের মধ্যে। সেখানে অবতল দর্পণ সামনে রাখা হয়, তার ফোকাসে একটা বাল্ব রাখা হয়, ফোকাস থেকে বাল্বটা যে আলোটা দেয়
সেই আলোটা দর্পণ কর্তৃক আবার সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়ে বহুদূর পর্যন্ত যায়। এই জন্য হেডলাইট ইউজ করা হয়। দন্ত চিকিৎসায় অবতল দর্পণ কেন? আরে সামনে নিয়ে এলে বড় দাঁত দেখতে পাবি, পোকা ধরা দাঁত। হ্যাঁ হ্যাঁ, গাড়ির ভিউ ফাইন্ডারে কাকে ইউজ করা হয়, স্ট্রিট ল্যাম্পে কাকে ইউজ করে, নিচে কমেন্ট কর। গল্প শেষ, দর্পণ খাতাম। আশা করবো পুরো ভিডিওটা তোদের ভালো লেগেছে। যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকিস তাহলে দর্পণ তোর কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। এইবার একটুখানি এদিকে নজর দে। আমাদের কিন্তু পুরো আলো শুট করা ডান, তোদের জন্য আমি পুরোটা রেডি করে দিয়েছি। জাস্ট পরবর্তী একটা পার্টে গোটা আলোটাকে একসাথে দিয়ে দেবো। সেটার মধ্যে প্রতিসরণের পার্টটাও থাকবে, লেন্সও থাকবে, বিচ্ছুরণও থাকবে, বিক্ষেপণও থাকবে। এই আলোর পার্ট 1 আর পার্ট 2 করে নিতে পারলে এবং এরপরে যে সাজেশন সেটগুলো তোদেরকে করাবো, যে সুপার মক গুলো করাবো, সেগুলো করে নিতে পারলে ফার্স্ট সামেটিভে তুই সব পারবি। মাধ্যমিকের জন্য তুই একদম স্ট্রং ভাবে রেডি হয়ে গেছিস। এবার খেয়াল করে দেখ একটুখানি, গরিব লোক বড় লোক কি দাদা এগুলো সব জানতে হবে তো। একদিন পরেই আসছে আলোর সেকেন্ড পার্ট। দেখা হচ্ছে সবার সাথে। নিচে কমেন্ট করে জানা কেমন লেগেছে ভিডিওটা। জয় ধামাকা।